হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো পাঞ্চালি তো রাঙাকে ডাকতে এসেছে যে ওই ভাইরা মিলে নাকি কি মিটিং করবে, তাই রাঙাকেও ডাকতে এসেছে। এদিকে বৃন্দা সুব্রতকে ফোন করেছে, বলছে কোথায় আছে। তো সুব্রত তো বলছে আমি কলকাতায় আছি, তুমি যেমন করে ময়নাকে ফোন করতে বলেছিলে আমি ঠিক তেমন করে কিন্তু ফোনটা করে দিয়েছি, আর ময়না বিশ্বাসও করে নিয়েছে যে আমি ওড়িশায় আছি। তখন বৃন্দা বলছে ওড়িশায় চলে গেলেই বোধহয় ভালো হতো, রাঙা কিন্তু তলে তলে ইনভেস্টিগেশন করে বেড়াচ্ছে, মানে খোঁজ করছে, গাড়ির নেম প্লেট থেকে শুরু করে সব কিছু খোঁজ করছে। তখন বলছে যে ওড়িশায় তো যেতে পারবে না, কারণ ওখানে 3-4টে কেস খেয়ে বসে আছে, পুলিশ অলরেডি তন্ন তন্ন করে খুঁজছে। তখন বৃন্দা রেগে গিয়ে বলছে তোমাকে নিয়ে কি করবো বলো তো, পুরো ভারতবর্ষের 1-2টো রাজ্যে কি তুমি এরকমভাবে কেস খেয়ে বসে আছো নাকি। তখন সুব্রত বলছে যে এইভাবে এইরকম কাজকর্ম করি বলে তো তোমার কতটা সুবিধে হয় বলো তো। বৃন্দা বলছে পাক্কা ক্রিমিনাল তুমি একটা। বৃন্দাকে বলছে তুমিও তো আমাকে দিয়ে কম কাজ করাওনি, রথযাত্রাটা হয়ে যাক তারপরে না হয় চলে যাব। এদিকে বৃন্দা আরও কিছু কথা বলবে, তখন তার বর চলে আসে আর এসে বৃন্দাকে নিচে মিটিংয়ের জন্য ডাকছে। তখন বৃন্দা বলছে ঠিক আছে আমি পরে কথা বলছি। আর সব্যকে বলছে কিসের মিটিং। সব্য বলছে তুমি তো প্রপার্টি ভাগাভাগির জন্য যে মিটিংটা করতে বলেছিলে সেই মিটিংটাই। আমার তো মনে হচ্ছে এটা করা একদম ঠিক হচ্ছে না, বাবার শরীরটাও ভালো না, আর ছোটো ভাইও নেই, মানে একলব্য এখন পর্যন্ত এখনও আসেনি, তো বলছে ওটাই ভালো হবে, একলব্যের অনুপস্থিতিতেই মিটিংটা করা ভালো হবে। ওদিকে সাত্ত্বিকী অলরেডি তার বাবাকে এটা ওটা বলে বোঝাতে শুরু করে দিয়েছে, বলছে বাকি কথা নাকি তার বর্দা বলবে। তখন সব্য আসে, এবার সব্যকে বলতে বলছে। ওদিকে কিন্তু রাঙাও এসছে, আর চোখে কিন্তু রাঙাকে দেখছে সাত্ত্বিকী। রাঙাকে দেখে বলছে সাত্ত্বিকী তুই এখানে কী করছিস, তুই যা, তুই তো কাজ করতে গেছিলিস না, কাজ করকে যা, বেরো এখান থেকে, তুই এই আলোচনার মধ্যে থাকবি না। তখন ওপর থেকে একলব্যের মা, পাঞ্চালি, এরা সবাই নেমে আসছে, বলছে কেন ও থাকবে না, বাড়ির আলোচনাতে যদি ময়না, বৃন্দা এরা থাকতে পারে তাহলে ও থাকতে পারবে না কেন, ও তো বাড়ির বউ। আমি একটাই কথা বলতে চাচ্ছি, আমি জানি না এখানে কি আলোচনা হবে, কিন্তু পারিবারিক বিষয়ে সবাই থাকলে রাঙাও থাকবে। আর এখন যেহেতু আক্কু নেই, তাই মানে একলব্য না থাকাকালীন এই আলোচনাটা হওয়াটা কিন্তু একদম ঠিক বলে আমার মনে হচ্ছে না। এই কথাটা ক্লিয়ার করে বলে দেয় একলব্যের মা। সাত্ত্বিকী বলছে আমরা খুব একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করছি না। তখন সব্যকে সবটা বলতে বলছে। বৃন্দা বলছে সব্য তুমি তো কথাগুলো বলবে বলছিলে, বলো। সব্য তো কিছুতেই বলতে পারছে না, আমতা আমতা করছে, বলে এরকম করছো কেন, কথাগুলো বলো। বৃন্দা বলছে। সব্য এবার সাত্ত্বিকীর নাম দিয়ে সব কিছু বলছে, বলছে যে সাত্ত্বিকী বলছিল তুমি আর বাবা তো ভালো আছো, সুস্থ আছো, আমরা সবাই ভালো আছি আর সবসময় ভালো থাকবো, একসাথে জয়েন্ট ফ্যামিলিতে আছি, সবাই মিলে একসঙ্গে থাকবো, এই সমস্ত কথা বলছে। এর বাইরে সব্যর দ্বারা কোনো কথা বলা সম্ভব নয়। আবারও ওদিক থেকে বৃন্দা ইশারা করছে কি বলছো, ঠিক করে বলো যেটা বলতে চাইছো। তখন বলছে হ্যাঁ বাবা, আসলে সাত্ত্বিকী বলছিল বলে আর কিছু বলতে পারে না। তখন সাত্ত্বিকী বলছে আচ্ছা ঠিক আছে ছাড়, আমি বলছি। সাত্ত্বিকী বলছে দেখো মা, আজকে আমরা আছি, কালকে আমরা ভালো নাও থাকতে পারি, এখন তো নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই সেই দিনই যেরকম অতগুলো প্যাসেঞ্জার নিয়ে একটা প্লেন ওরকমভাবে মানে অ্যাক্সিডেন্ট করলো, এই কথাটা বলছে আর কি, যে কতজন মানুষ এমনিতেই মানে কতজন মানুষ তার প্রাণ হারালো। তো মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন ভালো কখন খারাপ, কখন কার সাথে কি হয়ে যায়। তো এখন যখন আমরা আছি তখন আমাদের ভবিষ্যৎটা তো আজকে ঠিক করে নেওয়া ভালো, তাই তো। সেই যে এত বড় বাড়ি তুমি বানিয়েছো, এতগুলো আসবাবপত্র, এই সব কিছু তো আমার ভাইদের মধ্যেই ভাগ হবে নাকি। পাঞ্চালির দিকে তাকাচ্ছে, মানে পাঞ্চালিকে দেওয়ার ইচ্ছে নেই, যা নেবে তারাই নেবে। তারপর আবার পাঞ্চালির দিকে তাকিয়ে বলছে না ভাইরা না, বোন, ভাই বোন সবাই পাবে, এরকমভাবে বলছে। সবাই তো সাত্ত্বিকীর কথা শুনে অবাক। সাত্ত্বিকী তার বাবার পাশে বলছে বসে যে এই ভাগাভাগিটা নিয়ে একটু আলোচনা করলে হতো না। তখন তো ইশারায় ইশারায় সাত্ত্বিকীর বাবা তার মাকে বলছে এসব কি বলছে। সাত্ত্বিকীর মা তখন তার বাবাকে শান্ত হতে বলছে। বৃন্দা বলছে এবার যে বলছিলাম যে সাত্ত্বিকী আর পাঞ্চালির তো বাচ্চা আছে, আর আমার বলছে আমাদের একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং আছে, বলছে সেই সব নিয়ে একটু আলোচনা করার আছে। একলব্যের মা বলছে যে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন, যে কথাটা বলতে এসেছো সেটা সোজাসাপটা বলে দিলেই তো হয়। রাঙা মনে মনে বলছে আচ্ছা তোদের ধান্দাটা এবার আমি বুঝতে পেরেছি। সাত্ত্বিকী তার মাকে বলছে যে দেখো তোমরা থাকতে থাকতেই এই ভাগাভাগিটা করে দিলে হয় না, আজ আছো কাল যখন থাকবে না তখন কি হবে, আমরা যদি একসঙ্গে থাকতে না চাই, বা এই ফ্ল্যাট এখানে বাড়ি ভেঙে ফ্ল্যাট হবে কি না বা কোনো কিছু, বা কে কত টাকা পাবে, কে কোন ফ্লোরে থাকবে, এই সব কিছুই আর কি আলোচনা। সাত্ত্বিকী সব কথা তার মা মন দিয়ে শুনছে, হাসছে, বলছে যে আমি একটা প্রস্তাব দিলাম মাত্র, নিজেদের মধ্যে তো জটিলতা বাড়িয়ে লাভ নেই, তাই একটা সমাধান করে রাখা, বলছে তোমরা ভেবে দেখো। তখন নবারুণ রেগে কিন্তু দাঁড়িয়ে যায় আর অনেক কিছু বলার চেষ্টা করছে। তখন প্রমিতা বলছে তুমি একটু শান্ত হও, তুমি এত উত্তেজিত হয়েও না। সব শোনার পর একলব্যের মা বলছে ঠিক আছে তোরা প্রস্তাবটা রেখেছিস, ভালো করেছিস, একটা না একটা সময় তো এইসব নিয়ে আলোচনা করতেই হতো, ঠিক আছে আমরা একটু ব্যাপারটা ভেবে দেখি, কারণ সব ভাই বোনদের মধ্যেই আমাদের যা আছে সবটাই সমানভাবে ভাগাভাগি হবে। অদিতি আর
কৃষ্ণা, এদেরকেও এদের দায়িত্ব তোর বাবা নিয়েছে, তাদেরকেও আমরা বাদ দিতে পারি না। আর এদিকে রাঙা, একলব্যের স্ত্রী বলে একলব্য যা পাবে রাঙাও তাই পাবে। তো আমরা ব্যাপারটা ভেবে দেখছি, তারপরে সবাইকে বলবো, এই বলে ভেতরে চলে যায় একলব্যের বাবাকে নিয়ে। তখন সাত্তকী বলছে, ভালোই হলো, ব্যাপারটা নিয়ে আলোচনা হয়ে গেল। পাঞ্চালীকে গিয়ে বলছে, ভালোই হলো বল, সবটা আগে থেকে হওয়া ভালো। পাঞ্চালী বলছে, এই সব ব্যাপারে বাবা মা যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন, এই বলে ওপরে চলে যায়। বৃন্দাকে বলছে সাত্তকী যে একলব্য আসলে বৃন্দা যাতে সব ব্যাপারটা বুঝিয়ে বলে। আর সাথে এটাও বলছে, আমি তো কিছুতেই একসাথে থাকতে পারবো না, বিশেষ করে যেই বাড়িতে একটা কাজের লোক আমার ভাইয়ের বউ হয়ে আসে, সেই বাড়িতে তো একদমই না। রাঙা বলছে মনে মনে, এই পরিবারের সবাই এবার আলাদা হয়ে যাবে। ওদিকে দেখা যাচ্ছে যে একলব্য তো প্লেন চালাচ্ছে, আর সেই সময় কিন্তু রাঙার বলা কথাগুলো ভাবছে, তার বাবার সিচুয়েশনের কথা ভাবছে। এমনকি ওদিকে আহিরি যে দেওয়ালের মধ্যে অতগুলো কথা লিখে রেখেছিল, সেই সবটা কথা কিন্তু মনে মনে ভাবছে। এদিকে দেখা যাচ্ছে রাঙামতি সবার জন্য চাউমিন বানিয়েছে, তো অদিতিকে খেতে দিয়েছে। পাঞ্চালী এসে গল্প করছে, কথা বলছে যে সামনেই তো রথযাত্রা, রথ সাজানো নিয়ে খুব চিন্তা করছে। তখন অদিতি বলছে, কেন, ওটা তো তুই সাজাস প্রত্যেকবার। বলে, হ্যাঁ, সে তো বাবা যেভাবে গাইড করে দেন সেভাবেই সাজায়, কিন্তু এইবার বাবার যে অবস্থা, কী যে করবো ওটাই ভাবছি। রাঙা বলছে, মায়ের সাথে আমি কথা বলবো, প্রতিবারের মতো এবারেও রথ বেরোবে, আমি সেই দায়িত্ব নিচ্ছি, তুই একবারে চিন্তা করিস না। এটা শুনে তো পাঞ্চালী অদিতি দুজনেই খুশি হয়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে রাঙা অদিতিকে জিজ্ঞাসা করছে যে আর চাউমিন দেবে কি না, তো অদিতি বলছে নেবে না। তখন রাঙার ফোনে একটা ফোন আসে, সত্যজিৎবাবু ফোন করেছেন। আর তখন একলব্য চলে আসে, আর একলব্যকে দেখে ফোনটা কেটে দেয়, পরে কথা বলবে। একলব্য বলছে, ধরে নাও ফোনটা, সত্যজিৎবাবুই তো ফোন করেছেন, আবার হয়তো কোনো মিশনে যাবে, আবার হয়তো কোনো লড়াই হাঙ্গামা এসব করবে, তো এত লুকোনোর কি আছে, কতদিন বা এরকম লুকিয়ে চুরিয়ে কাজকর্ম করবে। একলব্য বলছে, আমি ভালো করে জানি এই বাড়ির লোকের প্রতি কারোর প্রতি তোমার কোনো দায়িত্ব নেই, পুরোটাই শো অফ। অদিতি তারপর গিয়ে বলছে, তুই এসব কি বলছিস, তুই জানিস না যে রাঙা ওর তীর-ধনুক ভেঙে ফেলে দিয়েছে, আর ও মামিকে বলেও দিয়েছে ও কোনোদিনও আর তীর-ধনুকে হাত দেবে না। এটা শুনে একলব্য কিন্তু অবাক হয়ে যায়, একলব্যের খারাপও লাগে, রাঙার দিকে তাকিয়ে থাকে। রাঙা তারপরে বলছে, অদিতি দি, তুই এসব কি বলছিস, তুই এসব বলিস না, তুই খেতে বস, আমি অন্য কাজগুলো সামলে নিই। এদিকে রাঙা একলব্যকেও বলছে যে তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আয়, আমি চাউ চাউ বানিয়েছি সবার জন্য, তারপর সবাই মিলে একসঙ্গে খাবি। একলব্য তো রাঙার দিকে তাকিয়ে আছে। এরপরে একলব্য কোনো কথা না বলে উপরে চলে যায়, আর উপরে গিয়েও কিন্তু অদিতির বলা কথাগুলোই ভাবছে মনে মনে। ঘরের মধ্যে ঢুকে দেখে ঘর বাড়ি সব পরিষ্কার করে রেখেছে রাঙাবতী, এমনকি একলব্য কাজ সেরে ফিরে আসলে কোন জামা পরবে সেটাও রেডি করে রেখেছে। তো এইসব দেখতে দেখতে আর ভাবতে ভাবতে তখন কিন্তু আহিরির বাবা একলব্যকে ফোন করেছে। ফোন করে আহিরির অবস্থার কথা বলছে, আর যেভাবে আহিরির বদনামটা ছড়িয়ে পড়ছে সেই বিষয়ে চিন্তা করছে। আর বলছে যে ওর মেয়ে যদি কোনোদিনও সুস্থ হয়ে ফিরেও আসে, তাহলে হয়তো এই কাজের জগতে ফিরতে পারবে না, কারণ সমস্ত কোম্পানি তাকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। তখন একলব্য বলছে, এরকমটা কেন হবে, ও যদি সুস্থ হয়ে ভালো মতো ফিরে আসে, ও যদি ওর মেডিকেল সার্টিফিকেট দেয়, তাহলে নিশ্চয়ই কাজে ফিরতে পারবে। বলে, না, আমি জানি যে ও আর সেটা পারবে না করতে, যতই অভিজ্ঞতা থাকুক বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকুক, সেটার দাম আর কেউ দেবে না। তো বলছে যে আমার মেয়েটা তোমাকে ভালোবেসেই একদম শেষ হয়ে গেল, তোমাকে ভালো না বাসলেই বোধহয় ভালো হতো, তুমি ওর জীবনে না আসলেই বোধহয় ভালো হতো। এমনকি তুমি যখন রাঙামতিকে বিয়ে করে নিলে, তারপরেও আমার মেয়েটাকে আমার সাবধান করাটা উচিত ছিল, শুধুমাত্র তোমাকে ভালোবেসে তোমার জন্য আমার মেয়েটা আজকে এরকম অবস্থা হলো, এটাই বলছে বারবার করে। ওদিকে রাঙামতি কিন্তু একলব্যের জন্য চা নিয়ে আসছে। আর এদিকে একলব্য ফোনে কথা বলছে যে হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমার জন্যই হয়েছে, ও যা করেছে আমাকে ভালোবেসেই করেছে, আমি যদি এরকমটা না করতাম, আমি যদি রাঙামতিকে বিয়ে না করে ওকে বিয়েটা করতাম, তাহলে হয়তো ও এরকমটা করতো না, ওর জীবনটা আমার জন্যই নষ্ট হয়েছে। আর এই সমস্ত কথাবার্তা কিন্তু রাঙামতি দাঁড়িয়ে শুনে ফেলে, যেটা রাঙামতির খুব খারাপ লাগে। আর তখন দরজাতে আওয়াজ হয়, আর একলব্য ঘুরে তাকায়, দেখে যে রাঙামতি সবটা শুনে ফেলেছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।